হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন সাথে এক্সট্রা নোটস দেখছি এবং আজকে আমরা 32 নম্বর প্র্যাকটিস সেট দেখব। আপকামিং সমস্ত পরীক্ষা অর্থাৎ পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিপিএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে, এসএসসির যে পরীক্ষা রয়েছে এবং রেলওয়ের যে পরীক্ষা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো ইম্পর্টেন্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন বিজ্ঞানের উপর থেকে। উদ্ভিদের ক্লোরোফিল উদ্ভিদের ক্লোরোফিলে কোন ধাতু থাকে? 4টি ধাতুর নাম রয়েছে: জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কার্বন এবং লোহা। এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে অনেকগুলো পরীক্ষাতে এসেছে এবং পুলিশ পরীক্ষারই প্রশ্ন এটা। তো সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাগনেসিয়াম থাকে উদ্ভিদের ক্লোরোফিলে। 2 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায়? চারটি উদ্ভিদের নাম রয়েছে। তো ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, ম্যানগ্রোভ। 3 নম্বর প্রশ্ন, মানবদেহে জ্বালানি হিসাবে কাজ করে নিচের কোনটি? আমাদের শরীর জল, প্রোটিন, শর্করা এবং ভিটামিন নিয়ে গঠিত, কিন্তু জ্বালানি হিসাবে বা আমাদের শরীরের যে ফুয়েল সেই হিসাবে কাজ করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, শর্করা বা কার্বোহাইড্রেট। 4 নম্বর প্রশ্ন দেখো, মণিপুরী নৃত্য শিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলে? 4টি নাম রয়েছে: মন্দিরা, কামিন, আমাদ এবং মিলানা। তো মণিপুরী নৃত্য শিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, কামিন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, সাথে 80টি প্র্যাকটিস সেট সহ প্র্যাকটিস ব্যাচ, যেখানে 3500 প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিসে পাবে। এবং আপকামিং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স, এবং প্রত্যেকটা ব্যাচ কোর্সেই সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, তার উপর প্রশ্ন উত্তর এবং মক টেস্ট করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে, তাহলে নিচের কোনটি থাকবে? দেখো 4টে অপশন, ভালো করে প্রশ্নটা দেখো। একটা ভারী বস্তু রয়েছে আর একটা হালকা বস্তু রয়েছে, তাদের কি গতিশক্তি এক, তাহলে নিচের কোনটা হবে? দেখো 4টে অপশন, দেখো অপশনে ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, অপশন বি হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে, অপশন সি দুটির ভরবেগ সমান হবে, নাকি অপশন ডি দুটির কৌণিক ভরবেগ থাকবে। কোনটা সঠিক হবে? এই ধরনের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এবার থেকে পরীক্ষায় আসবে এবং সেই জন্য বলছি প্রত্যেকদিন সকাল 7টায় ক্লাসগুলো ফলো করতে হবে। একদম হাই লেভেল প্রশ্ন তো নিয়ে আসছি তোমাদের জন্য। এখানে সঠিক উত্তর হবে, দেখো ভারী বস্তু মানে কি, এর যে ভর, এর ভর কিন্তু বেশি। আর এখানে গতিশক্তি এক থাকলেও যার ভর বেশি হবে তার ভরবেগটাও বেশি থাকবে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশানে ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব রেজুলেশন নেওয়া হয়েছিল? নিচের কোন তারিখে পাকিস্তান রেজুলেশন বা পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 23শে মার্চ 1940 সাল। 7 নম্বর প্রশ্ন, কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন? ভিভিআই করবে প্রশ্নটিকে। নিচের কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব বা থিওরি প্রচার করেছিলেন?
তো সঠিক উত্তর হবে অপশন এ ও হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেস সম্পর্কে এই সেপ্টিভাল তত্ত্ব প্রচার করেছিলেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত, অর্থাৎ নিচের কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, একদম হাটকে টাইপের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসছি। ইজি প্রশ্ন তো প্রচুর প্র্যাকটিস করেছো এবং তোমরা সেগুলো সব জায়গাতেও পেয়ে যাবে, কিন্তু বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার স্ট্যান্ডার্ডিটি দেখে সেরকমটাই লাগছে যে আপকামিং এক্সামগুলো কিন্তু খুব হাই লেভেল এবং প্রশ্ন কঠিন হবে, হার্ড হবে। তো সেই অনুযায়ী আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কংসাবতী। কংসাবতী নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত রয়েছে। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর সেগুলো একটু দেখে নেই। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে বরাকর নদীর উপর। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে দামোদর নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত নর্মদা নদীর উপর। নাপতা ঝাগড়ি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত ভবানী নদীর উপর। মৃত্যুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতে আমদানিকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে রয়েছে? অর্থাৎ সব থেকে কোন পণ্য দ্রব্যটা বেশি পরিমাণে আমদানি করা হয় অন্য দেশ থেকে ভারতে? চারটে অপশন, সোনা, প্ল্যাটিনাম, পেট্রোলিয়াম পণ্য নাকি অশোধিত পেট্রোলিয়াম পণ্য। সঠিক উত্তর হবে অপশন ডি, অশোধিত পেট্রোলিয়াম পণ্য। 10 নম্বর প্রশ্ন, দেখো ভাগীরথী এবং অলকানন্দার সংযোগস্থল অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দার সংযোগস্থল অবস্থিত রয়েছে। দেখো বিভিন্ন নদী এবং তাদের সঙ্গমস্থল কি কি নামে পরিচিত সেগুলো একটু দেখবো। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা যেখানে মিলিত হচ্ছে সেটি বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং সরস্বতী নদী যেখানে মিলিত হচ্ছে সেটি কেশব প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং নন্দাকিনী নদী যেখানে মিলিত হচ্ছে সেটি নন্দ প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং পিন্ডার যেখানে মিলিত হচ্ছে সেটা কর্ণ প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং মন্দাকিনী যেখানে মিলিত হচ্ছে সেটি রুদ্র প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং ভাগীরথী নদী যেখানে মিলিত হচ্ছে সেটি দেবপ্রয়াগ নামে পরিচিত। নেক্সট ভাগীরথী এবং ন্যাসগঙ্গা যেখানে মিলিত হচ্ছে সেটি ইন্দ্রপ্রয়াগ নামে পরিচিত রয়েছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ এর সঙ্গে জড়িত ছিলেন নিচের কোন ব্যক্তি? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ এটির সাথে যুক্ত ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন ডি, রাসবিহারী বোস। 12 নম্বর প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন নিচের কোনটির দ্বারা? চারটি অপশন দেখো, রাষ্ট্রপতির দ্বারা, স্পিকারের দ্বারা, অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বর মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর দ্বারা। সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন নিচের কোন সালে? ভালো করে প্রশ্নটা দেখো, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন নিচের কোন সালে? এটার উত্তর ম্যাক্সিমাম জন ভুল করবে আমি জানি, উত্তর করবে 1911 সালে, কিন্তু না, ভালো করে প্রশ্নটা দেখো, নতুন দিল্লি বলা হয়েছে এবং লর্ড আরউইন বলা হয়েছে। যখন লর্ড আরউইন বলা হচ্ছে তাহলে 1911 সাল হতেই পারে না, কারণ লর্ড আরউইনের সময়কাল 1911 সাল নয়। সঠিক উত্তর হবে অপশন সি, 1931 সাল লর্ড আরউইনের সময়কাল, এবং লর্ড আরউইন নতুন দিল্লি উদ্বোধন করেন 1930 সালে। তাহলে প্রশ্নটা 1911 কখন হতো? উত্তরটা যদি বলতো যে ভারতের রাজধানী মানে ট্রান্সফার করা হয়েছে কলকাতা থেকে দিল্লিতে, তখন হতো 1911 সাল। ঠিক আছে, কলকাতা, আর এখানে কি বলেছে নতুন দিল্লি, কলকাতা থেকে দিল্লিতে
রাজধানী স্থানান্তর। স্থানান্তর হয়। এবং এই 1920 সালে ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ টু, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ ছিলেন তৎকালীন সময়ের ভাইসরয়। তো এই প্রশ্নের ট্রিকগুলো কিন্তু জানতে হবে, সেই জন্য প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো। কোথায় ভুল যেতে পারে এবং সেটা কিভাবে মনে রাখলে তোমাদের সঠিক হবে সেগুলো কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কম্প্যাক্ট ডিস্ক বা সিডি ক্যাসেট যেটাকে আমি বলে থাকি, তাতে যে বর্ণালী দেখা যায় তার কারণ নিচে কোনটি? চারটি অপশন, প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন নাকি সমবর্তন। সঠিক উত্তর হবে অপশন সি, অপবর্তন বা ব্যবর্তন। 15 নম্বর প্রশ্ন দেখো, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স 1784 সালে কলকাতায় পার্ক স্ট্রিটে এখনো এশিয়াটিক সোসাইটির বিল্ডিংটা রয়েছে, ঠিক আছে। আহ, তার পাশের থেকে আমি মাঝে সাঝেই যাই, তো সেই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা আমরা দেখে নেব। ফোর্ট উইলিয়াম কলেজ, এটি প্রতিষ্ঠা করেন ওয়েলিস্টি। কলকাতায় যারা ঘুরতে আসবে তারা ফোর্ট উইলিয়াম দেখতে পারবে, ঠিক আছে, ধর্মতলার কাছেই রয়েছে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। নেক্সট, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট 16 নম্বর প্রশ্ন, 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে এই প্রকল্পটি হলো নিচের কোনটির সাথে সম্পর্কিত? চারটি অপশন, গঙ্গার আরাধনা করার জন্য, গঙ্গা থেকে খাল সেচ করার জন্য, গঙ্গার সাথে নদী সংযুক্তি করার জন্য, নাকি গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন। কোনটি সঠিক? নমামি গঙ্গে, যেটা 2014 সালে শুরু হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন হলো নমামি গঙ্গে। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, সাল এবং উদ্দেশ্য। মূলত আমরা পশ্চিমবঙ্গের প্রকল্প সম্পর্কে দেখব। কন্যাশ্রী প্রকল্প শুরু হয় 2013 সাল। মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করা এবং পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য এই প্রকল্প শুরু করা হয়। সবুজ সাথী প্রকল্প শুরু হয় 2015 সালে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয় এখানে। শিক্ষাশ্রী 2014 সালে শুরু করা হয়, যেখানে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। খাদ্যসাথী 2016 সালে শুরু করা হয়। দরিদ্র মানুষের 2 টাকা কেজি দরে চাল এবং গম প্রদান করা হয় এই প্রকল্পে। এছাড়া গতিধারা প্রকল্প দেখো, 2015 সালে শুরু হয়। বেকার যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে সরকার ভর্তুকি দেবে, এবং এখান থেকে প্রশ্ন আছে কত টাকা ভর্তুকি দেবে? 1 লাখ, 1 লাখ টাকা। দেখো সমব্যাতি প্রকল্প 2016 সালে চালু হয়। দরিদ্র পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার 2,000 টাকা প্রদান করা হয়। রূপশ্রী প্রকল্প 2018 সালে চালু হয়। প্রাপ্তবয়স্ক তরুণীর বিয়ের জন্য 25,000 টাকা প্রদান এককালীন করা হয়। যুবশ্রী প্রকল্প 2013 সালে আসে। বেকার যুবক যুবতীদের বৃত্তি প্রদান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য করা হয়। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ঈশ্বরের শহর যেটি হচ্ছে খাজুরাও, যেটি বর্তমানে একটা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি, তিনি হলেন নিচের কোন ব্যক্তি? অর্থাৎ নিচের কোন ব্যক্তি তার লেখাতে এই খাজুরাহোর উল্লেখ করেছেন প্রথম? খাজুরাহো ঈশ্বরের শহর নামে পরিচিত এবং বর্তমানে ইউনেস্কো হেরিটেজ সাইট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, আবু রিহান আল বিরনি। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, পুনর্ভবা এবং আত্রেয়ী হলো নিম্নলিখিত নদীটির শাখা নদী। অর্থাৎ নিচের কোন নদীর গুরুত্বপূর্ণ দুটি শাখা নদী হলো পুনর্ভবা এবং আত্রেয়ী? এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন তো রাখছি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এবং হাই লেভেল প্রশ্ন।
সঠিক উত্তর হবে অপশন বি, তিস্তা নদীর গুরুত্বপূর্ণ দুখানা শাখা নদী পুনর্ভবা এবং আত্রেই। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত, অর্থাৎ নিচের কোন দুই পর্বতশ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত রয়েছে? চারটে অপশন দেখো, জাসকার ও পীরপাঞ্জাল, জাসকার ও কারাকোরাম, কারাকোরাম এবং শিবালিক, জাসকার এবং শিবালিক। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, জাসকার ও পীরপাঞ্জাল এই দুই পর্বতশ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত রয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, নীতি আয়োগ গঠিত হয় নিচের কোন তারিখে? এটা ইকোনমিক্স উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর আশা করছি অনেকেই পারবে, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশানে 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি হলো নিচের কোনটি? এটাও ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটি অপশন, একেবারের মতো মূল্যস্তর বৃদ্ধি, অপশন বি উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি, অপশন সি ঘাটতি ব্যয় বৃদ্ধি, নাকি অপশন ডি ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। তো মুদ্রাস্ফীতি আমরা কোনটিকে বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধিকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আমরা বলে থাকি। 22 দেখো, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃত ছিল? সিংহ, হস্তি, ব্যাঘ্র, নাকি গন্ডার? সঠিক উত্তর অপশন সি বাঘ, বাঘের প্রতিকৃতি ছিল নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায়। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদীটি থেকে কুর্নুল কুডাপা খাল নির্গত হয়েছে, অর্থাৎ নিচের কোন নদীটি থেকে কুর্নুল কুডাপা খাল নির্গত হয়েছে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশনটি তুঙ্গভদ্রা নদী থেকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ খালের নাম এবং কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেব। ইন্দিরা গান্ধী খাল হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অবস্থিত। সেতু সমুদ্রম ক্যানেল প্রকল্প তামিলনাড়ু, কেরালাতে অবস্থিত। বাকিমহাম খাল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে অবস্থিত। হান্দ্রি নিবাস সুজলা শ্রাবন্তী প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কলিঙ্গ রায়ন খাল তামিলনাড়ুতে অবস্থিত। বুদ্ধনালা খাল পাঞ্জাবে অবস্থিত রয়েছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রশ্ন তো করাচ্ছি, সাথে কিন্তু এক্সট্রা নোটসও রাখছি যাতে করে তোমরা আরো এক্সট্রা কিছু জানতে পারো এবং সেখান থেকে যদি প্রশ্ন আসে সেখান থেকেও তোমরা কমন পাও। 24 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন নিচের কোন ব্যক্তির দ্বারা? এই প্রশ্ন আগেও করিয়েছি। সঠিক উত্তর অপশন বি, রাষ্ট্রপতির দ্বারা। 25 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি ট্রিক বলে দিচ্ছি, গান্ধীজির আইন অমান্য কত সালে হয়েছিল? 1930 সালে। একটু আগেই একটা প্রশ্ন করলাম যে নতুন দিল্লি আবিষ্কার কে, মানে সরি আবিষ্কার নয়, নতুন দিল্লি স্থাপন কে করেছিলেন? 1931 সালে। তো 1931 এবং 30 গায়ে গায়ে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড আর্মিন। নেক্সট 26 নম্বর প্রশ্ন, সরবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, কর্ণাটকে। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে সেগুলো একটু দেখে নেই। দেখো উমিয়াম জলবিদ্যুৎ কেন্দ্র কপিলী নদীর উপর মেঘালয়ে অবস্থিত। কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র মাহি নদীর উপর গুজরাটে অবস্থিত। যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যমুনা নদীর উপর উত্তরপ্রদেশে অবস্থিত। কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র কুন্দা নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত। পিপলকোটি জলবিদ্যুৎ কেন্দ্র অলকানন্দা নদীর উপর উত্তরপ্রদেশে অবস্থিত। কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কয়না নদীর উপর মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 27 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় গোটা ভারতবর্ষ তো বটেই,
গোটা এশিয়ারও সব থেকে প্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। তো সেটা নিচের কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি 1857 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং কোন সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো একটু দেখবো। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, মানে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং 1781 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি 1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। নেক্সট দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1822 সালে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত ঘটে নিচের কোন স্থানে? চারটি অপশন, রায়চকে, ফলতায়, কাকদ্বীপে নাকি হলদিয়াতে? সঠিক উত্তর হবে অপশন বি, ফলতাতে। এবং আমার একদম বাড়ির হচ্ছে এই রায়চকের কাছে, এবং ফলতাতে, ফলতা একদম পাশেই, এবং রায়চকটা একদম বাড়ির কাছে। যাই হোক, 29 নম্বর প্রশ্ন দেখো, মোটরবোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হলো নিচের কোনটি? চারটি অপশন, তীর্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক এবং অনুদৈর্ঘ্য বোধ নাকি স্থানু তরঙ্গ? তো মোটরবোট চলার সময় এরকম এরকম ভাবে হয় না, ঢেউ খেলে। তো অ্যাকচুয়ালি এখানে তির্যক তরঙ্গ অনুভূত হয় আর অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়ে থাকে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক হলো নিচের কোনটি? টিনের সংকেত কি? এসএন। তো টিন উৎপাদনকারী সর্বাধিক টিন উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ছত্তিশগড়। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে, ভিভিআই করবে। নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে? প্রশ্নটা ঘুরিয়েও আসে যে নিচের কোন নদী একদম পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সংকোচ। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়, অর্থাৎ নিচের কোন সংস্থা ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত করে ভারতবর্ষে? সঠিক উত্তর হবে অপশন সি, এসওআই, অর্থাৎ কি সার্ভে অফ ইন্ডিয়া। 33 নম্বর প্রশ্ন, অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন নিচের কোন ব্যক্তি? অর্থাৎ কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করবে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, স্পিকার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মোরা গাঙে এই গানটি রচনা করেছিলেন? বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। তো সেই সময় বান এসেছে মোরা গাঙে এই গানটি রচনা করেছিলেন কোন নিচের বাঙালি কবি? এই সময় খুব দারুণ দারুণ গান এসেছিল, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, বান এসেছে মোরা গাঙে। সঠিক উত্তর হবে অপশন ডি, কবি মুকুন্দ দাস। নেক্সট 35, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে নিচের কোনটি? দেখবে পেঁয়াজ কাটলেই চোখ থেকে জল আসে, তো নিশ্চয়ই পেঁয়াজ থেকে কোনো একটা রাসায়নিক নির্গত হয় যেটা আমাদের চোখে লাগে। তো সেই রাসায়নিকটা নিচের কোনটি থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, সালফার। সবসময় মনে রাখবে যখনই তোমরা কোনো ঝাঁঝালো গন্ধ পাবে, ঠিক আছে,
এবং চোখ ফোক জ্বালা করবে, সেখানেই জানবে যে সেখানে সালফার রয়েছে। শুধু পেঁয়াজ নয়, আদা, রসুন এই দুটোতেও কিন্তু সালফার রয়েছে, যে কারণে তাদের যে গন্ধ এবং ঝাঁঝ সেটাও প্রচন্ড মারাত্মক। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানবে যে গ্যাস, বাড়িতে যে গ্যাস আমরা জ্বালি, ঠিক আছে, রান্নার গ্যাস, সেই গ্যাসের মধ্যেও সালফার থাকে, যে কারণে গ্যাস লিক করলে আমরা সহজেই কিন্তু গন্ধ শুকে বলতে পারি যে হ্যাঁ গ্যাস লিক করছে। এবং সেখানে সালফার, সরি, সেখানে ব্যবহার করা হয় ইথাইল মারক্যাপটান, সরি, মার ক্যাপটান। কোথায়? গ্যাস সিলিন্ডার, ঠিক আছে। এবং যে কারণে আমরা ওই সালফারের গন্ধ শুকে গ্যাস লিকেজ বুঝতে পারি। নেক্সট 36, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে? বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। তো সঠিক উত্তর হবে অপশানে কটকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ কৃষি গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে নেব। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ অবস্থিত রয়েছে দিল্লিতে, এটা কি বলেছে, পরিষদ, কমিশন। ধান গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে কটক এবং চুঁচুড়াতে। গম গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে পুসাতে। পাট গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে ব্যারাকপুরে। ভারতীয় দুগ্ধ নিগম অবস্থিত রয়েছে আনন্দতে। কলা গবেষণাগার অবস্থিত রয়েছে তিরুচিতে। নেক্সট, আখ গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে লখনৌ এবং কোয়েম্বাটুরে। এবং কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে নাগপুরে। নেক্সট 37, ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, পদার্থের মাত্রাগত পরিবর্তনের পরিমাপ করতে আমরা ডিলাটোমিটার ব্যবহার করে থাকি। দেখো কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রসমূহ এবং তাদের কাজ দেখে নেব। রেন গেজ, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। ভিস্কোমিটার, সান্দ্রতা পরিমাপক যন্ত্র। ল্যাক্টোমিটার, দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার, গ্যাসীয় পদার্থের চাপ মাপার যন্ত্র। রিফ্র্যাক্টোমিটার, প্রতিসারাঙ্ক মাপার যন্ত্র। নেক্সট 38, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এই বিখ্যাত উক্তিটা নিচের কোন বিখ্যাত ব্যক্তি করেছিলেন? সত্যি, একদম সঠিক কথা। চোখের বদলে যদি আমরা চোখ নিতে থাকি তো একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, এম কে গান্ধী। দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তারা সেই উক্তিগুলো কারা করেছিলেন সেগুলো একটু দেখে নেবো। জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। সারে জাহাঁ সে আচ্ছা বলেছিলেন মোহাম্মদ ইকবাল। আংরেজ পেট পে লাত মারতা হ্যায় বলেছিলেন দাদাভাই নৌরজি। মেরা ভারত মহান হ্যায় বলেছিলেন রাজীব গান্ধী। জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। দেখো জয় জওয়ান জয় কিষান পর্যন্ত বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, আর এখানে জয় বিজ্ঞান বলেছিলেন কে, অ্যাড করে অটল বিহারী বাজপেয়ী। নেক্সট 39, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো নিচের কোনটি? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশনটি পুরুলিয়া। কিভাবে মনে রাখবে, দেখো পুরুলিয়াটা কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা তোমাদের ওই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত হচ্ছে, তো যে কারণে পুরুলিয়াতে ম্যাক্সিমাম অভ্র উৎপাদন হয়ে থাকে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো স্কুল যদি স্টুডেন্ট হয় তাহলে হসপিটাল কি হবে? ভালো করে দেখো কি উত্তর হবে। স্কুল যদি স্টুডেন্ট হয় তাহলে হসপিটাল কি হবে? স্টুডেন্ট কোথায় যায়? স্কুলে যায় কি করতে? শিক্ষা নিতে। আর হসপিটালে তাহলে কারা যাবে? সেবা নিতে। সঠিক উত্তর অপশনটি পেশেন্টরা যাবে, অর্থাৎ রুগীরা যাবে হসপিটালে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর, একদম হাই লেভেলের প্রশ্ন উত্তর ছিল আজকে ক্লাসে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র তোমাদের প্রত্যেকদিন কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের মন্তব্য কমেন্ট কিন্তু খুবই খুবই আমাদের উৎসাহ দেয় এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ,
80টি প্র্যাকটিস সেট সহ 3,500 প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলে ফুল ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করছি। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই।